বুঝছেন না এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা হচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে এখন। দিন শেষে বিপদে আপনারা পড়বেন এবং আমরা চাই না আপনারা বিপদে পড়বেন। তাহলে এর মানে কি আমাদের দেশের তারেক রহমান এখন প্রধানমন্ত্রী না? হ্যাঁ, প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী 24-এর গণ অভ্যুত্থানের কারণে, 72-এর সংবিধানের কারণে না। এই সিম্পল জিনিসটা যে আপনারা কেন বুঝতেছেন না, এই জ্ঞান পাপীরা কিন্তু আপনাকে নাপিত বানায়া ছাড়বে। আপনারা নাপিতের গল্প জানেন? এক এলাকাতে এক ডাক্তার ঈদের ছুটিতে বাড়ি গেছে, তো এক লোক ডাব গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছে। তো এখন ডাক্তারের চেম্বারের পাশেই হইল নাপিতের চেম্বার। তো গ্রামের দেখছেন না টং দোকান, চায়ের দোকান আছে না? চায়ের দোকানে দেখবেন যে লুঙ্গি পরা বুদ্ধিজীবীর অসম্ভব অভাব নাই। দেখবেন খালি গায়ে লুঙ্গি পরা হাঁটু উঠায় চা খায়, আর ব্যাপক বুদ্ধিজীবী, মানে দেশের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে মিনি পার্লামেন্ট ওইখানে। তো ওই টং দোকান থেকে বলল এক চাচা যে ওরে ওই ডাক্তার যা যা দিয়ে অপারেশন করে ওর প্রায় সব কিছুই নাপিতের দোকানে আছে, ওরে নাপিতের কাছেই নিয়ে যা, ডাক্তার যেহেতু ছুটিতে গেছে। কথা সত্য তো? কথা সত্য না? ডাক্তার যা যা ব্যবহার করে, কাছাকাছি কাটাকাটি যা যা করে, নাপিতের দোকানে সব আছে না? নাপিতের দোকানে সব আছে। তো রুগীরে লইয়া আপনার নাপিতের দোকানে গেছে। তো নাপিত তো পুরো থতমত খায়া গেছে যে আমার কাছে আসছে, কি সমস্যা। তো সে হাত পাও চিপ্পা চাপ্পা কাটটা কুটটা মোটামুটি একটা মানে বান্ধা বুন্ধা দিয়ে দিছে আর কি। তো ওই লোক কদিন পরে আসলে হাঁটতে টাটতে পারতেছে মোটামুটি, পড়ে গেলেও। এখন নাপিতের তো ব্যাপক সুনাম। এখন যেই অসুস্থ হয় সে আর ডাক্তারের চেম্বারে যায় না, সে নাপিতের দোকানে যায়। ওখানে চুলও কাটায়, ডাক্তারিও করে, নাক কান গলা বিশেষজ্ঞ যা যা লাগে সব নাপিত করে। ডাক্তার ছুটির পরে ফিরে আসছে, আইসা দেখে এখন তো রুগী নাই, সব নাপিতের দোকানে। এখন ডাক্তার চিন্তা করতেছে কি করা যায়। ডাক্তারের এক বুদ্ধিমান বন্ধু আছে, সে বলল যে সার্জারির উপরে যে মোটা বইটা আছে, যে লেখা থাকে যে কেমনে সার্জারি করতে হয়, ওইটা নাপিতরে দেওয়ার জন্য। এখন নাপিত পরের দিন ওই বইটা দেওয়ার পরে এখন দেখি পরের দিন আর নাপিতের দোকান খোলে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, নাপিত দোকান খোলে না। কি ব্যাপার? বলে যে স্যার ধারা মুখস্থ করতেছি। বুঝছেন না এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা হচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে এখন। অতএব আমরা চাইব যে বাংলাদেশ রাষ্ট্রের এই পরিবর্তনের ধারা যদি অব্যাহত রাখতে চায়, তাহলে আমরা বোধ করছি সংবিধান হচ্ছে একটা মিনস, একটা টুলস। সংবিধান কোনো স্বপ্ন আকাঙ্ক্ষার বেরিয়ার না। বিপ্লব সংবিধান তৈরি করে, মুক্তির লড়াই সংবিধান তৈরি করে, গণ অভ্যুত্থান সংবিধান তৈরি করে। সংবিধান দিয়ে গণ অভ্যুত্থান হয় না। যদি হয় তাহলে 72-এর সংবিধান মোতাবেক আমরা সবাই, আপনারা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার আসামি না? 7 খ মোতাবেক কি আমরা সবাই এখন রাষ্ট্রদ্রোহিতার আসামি না? কই থাকার কথা? কই আসি? কই থাকার কথা? তো আসেন কই? তাহলে 72-এর সংবিধান কই? তাহলে যেইটা দিয়ে আপনি এত গর্ব করতেছেন, ওইটা দিয়েই তো আপনার কদিন পরে ফাঁসির রায় হবে, এটা বোঝেন কি না? তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষাটার জন্য একটা নতুন দলিল লাগবে। এই দলিলটার নামও সংবিধানই হবে, কিন্তু এই সংবিধান আগের অথবা আগামীর কোনো সংবিধান আমার স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরির কোনো বাধা, ব্যারিয়ার হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের এই জেনারেশন গণ অভ্যুত্থানের তরুণ তরুণীদের যে নতুন বন্দোবস্তের দায়, সেই দায় ও দরদের রাজনীতির জায়গা। প্রায় দেখা যাবে যে আমার ইতিহাসটা শুরু হয়েছে 1971 সালের 7ই মার্চ এবং শেষ হয়ে গেছে 16ই ডিসেম্বর। এই 9 মাসের মধ্যে আমার ইতিহাসটাকে বেঁধে ফেলে বলা হচ্ছে, একই লোক যারা এই বয়ানটা তৈরি করছে তারাই আবার বলছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা। শুনেছেন না আপনারা এই শব্দগুলো? তাহলে আমার ইতিহাসের বয়স 9 মাস,
কিন্তু ওই 9 মাসে যিনি পলাতক ছিলেন, বিদেশে নির্বাসিত ছিলেন, তাকে বলা হচ্ছে আবার 1000 বছরের নেতা। তাহলে এইটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? প্রপোজিশনটা কন্ট্রাডিক্টরি প্রপোজিশন হয়ে গেছে। তাহলে সেই কন্ট্রাডিকশনের মধ্যে আমার জাতি কোথায়? দেখেন জাতি কারা। কুর্দি একটা জনগোষ্ঠী আছে, আপনারা যদি নাম শুনে থাকেন, কুর্দি জনগোষ্ঠী। এইটাকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা 4 টুকরা করে 4 দেশে ভাগ করে দিয়ে আসছে। 1 টুকরা হইল ইরাকে, 1 টুকরা ইরানে, 1 টুকরা তুরস্কে, আর 1 টুকরা হইল সিরিয়াতে। এবং 4 জন 4 ভাষায় কথা বলে। ইরাকি কুর্দিরা হচ্ছে আরবিতে কথা বলে, ইরানি কুর্দিরা হচ্ছে ফার্সিতে কথা বলে, তুর্কি কুর্দিরা হচ্ছে তুর্কি ভাষায় কথা বলে, এবং সিরিয়ান কুর্দিরাও আরবিতে কথা বলে। বাট কুর্দিদের নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু সেই ভাষাটা প্রায় হারায় গেছে। কিন্তু আপনি যদি কুর্দি জাতিসত্তা দেখেন, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভাষা আছে, এবং 1000 বছরের ইতিহাস আছে। আমাদের মুসলমানদের ইতিহাসে আমরা প্রায়ই সালাউদ্দিন আইয়ুবীর কথা বলি, যিনি এই ক্রুসেডারদের থেকে বাইতুল মুকাদ্দাসকে আবার নতুন করে বিজয় করেছিলেন প্রায় কয়েকশো বছরের অকুপেশনের পরে। তো সেই জায়গাতে তার কি রাষ্ট্র আছে? কুর্দি জনগোষ্ঠীর কি রাষ্ট্র আছে? তার নিজের কিন্তু রাষ্ট্র নাই। কিন্তু সে একটা জাতি কি না? সে একটা জাতি না? আমাদের বাড়ির পাশে আছে হচ্ছে তামিল জনগোষ্ঠী আছে। ভারতের দক্ষিণাঞ্চলে তামিলনাড়ু একটা প্রভিন্স আছে, স্টেট আছে। শ্রীলঙ্কাতে আছে বিশাল তামিল জনগোষ্ঠী আছে। এই তামিল জনগোষ্ঠীরও 1000 বছরের ইতিহাস আছে। কিন্তু তার কি রাষ্ট্র আছে? তামিলদের কোনো রাষ্ট্র নাই। তাহলে চিন্তা করে দেখেন যে জাতি আছে, রাষ্ট্র নাই। আমার দেশের সংকট হচ্ছে আমার রাষ্ট্র আছে, কিন্তু আমরা এখনো জাতি হয়ে উঠি নাই। কিন্তু এর মানে এটা না যে আমার জাতিসত্তার ইতিহাস নাই, আছে। কিন্তু জাতিসত্তার ইতিহাসটা এত ডাইলিউটেড হয়ে গেছে, এত বেশি ডিভাইসিভ করে ফেলেছে, এই ইতিহাসের কিছু অংশকে গ্রহণ করা এবং কিছু অংশকে ফেলে দেওয়া, হারিয়ে দেওয়া মধ্য দিয়ে যেটা হয়েছে, এটাকে সবটা মিলিয়ে একটা জাতি করবার যে চেষ্টা, সেই চেষ্টাটা এই ভূখণ্ডে হয় নাই, এই ভূখণ্ডের নেতারা করেন নাই। এই জন্য 47-এ দেখবেন যখন ব্রিটিশরা চলে যায়, যখন নতুন এই কলোনিয়াল ইন্ডিয়াকে ছেড়ে দিয়ে, তখন ক্যাবিনেট মিশন প্ল্যান যদি দেখেন, তার পরবর্তীতে ABC যে প্ল্যান ছিল, তার পরবর্তীতে একটা অবিভক্ত স্বাধীন বাংলা হবারও পরিকল্পনা ছিল। যে আজকের যে অংশটা পাকিস্তান, এই অংশটা পাকিস্তান থাকবে, মাঝখানের যে অংশটা মোটা দাগে হিন্দু মেজরিটি জনগোষ্ঠী, তারা ইন্ডিয়া হিসেবে থাকবে, আর আমরা যারা বাংলা, অবিভক্ত বাংলা, পুরোটা মিলে একটা অবিভক্ত বাংলা রাষ্ট্র হবে। এইটার একটা প্রস্তাবনা ছিল। আমাদের পূর্বপুরুষ শেখ মুজিবের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে আবুল হাশেম, বদরুদ্দিন ওমর একজন তাত্ত্বিক ছিলেন, মারা গেছেন, ওনার বাবা মুসলিম লীগের বড় নেতা ছিলেন, বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন। এরপরে ওদিক থেকে হচ্ছে আপনার শরৎচন্দ্র বসু, বসু পরিবারের বড় প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিলেন, কিরণ শঙ্কর রায়। কংগ্রেসের এবং মুসলিম লীগের এই 2 অংশ মিলে কিন্তু সবাই চেয়েছিল যে আমরা ভারতেও যাব না, পাকিস্তানেও যাব না, আমরা একটা স্বাধীন বাংলা রাষ্ট্র করব বাঙালিদেরকে নিয়ে। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সবাই মিলে একটা বাঙালি রাষ্ট্র হবে। জিন্নার কাছে যখন তারা প্রস্তাব নিয়ে গেছেন, জিন্না কিন্তু এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন, বলেছেন যে আমার কোনো আপত্তি নাই, তবে একটা ডট দিয়ে রাখি, স্বাধীন হওয়ার পরে ভারত তোমাদেরকে দখল করে নেবে। এটা তোমাদেরকে ডট দিয়ে রাখলাম, তোমরা যদি স্বাধীন থাকো, ভারত তোমাদেরকে স্বাধীন থাকতে দেবে না। একই টিম যখন দিল্লিতে গেল কংগ্রেসের নেতাদের সাথে দেখা করতে, গান্ধী, নেহেরু, প্যাটেল, বল্লভভাই, তারা আউটরাইট না বলে দিল যে না, স্বাধীন বাংলা রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র হবে না, আমরা বাংলা ভাগ করব। আপনারা যদি মনে রেখে থাকেন যে ভারত পাকিস্তান ভাগ হওয়ার বেসিক প্রিন্সিপালটা ছিল কালচারাল এবং রিলিজিয়াস আইডেন্টিটির জায়গায়, যে মুসলিম মেজরিটি স্টেটগুলোকে নিয়ে একটা রাষ্ট্র হবে, মুসলিম হিন্দু মেজরিটি স্টেটগুলোকে নিয়ে আর একটা রাষ্ট্র হবে। তাহলে সেখানে ব্রিটিশ ইন্ডিয়াতে
সবচেয়ে বড় প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল এবং পাঞ্জাব। আজকের বেঙ্গল বলতে আমাদের বাংলাদেশ না, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, এই পুরোটা মিলে হিস্টোরিক্যাল বেঙ্গল ছিল। এই বেঙ্গল এইটা হচ্ছে সবচেয়ে বড় রাজ্য, প্রভিন্স। এখানে 54% মুসলমান। ওইদিকে হচ্ছে পাঞ্জাব, এরপরে সবচেয়ে বড় স্টেট, সেখানেও 53-54% মুসলমান। তাহলে টেকনিক্যালি পুরো পাঞ্জাব এবং পুরো বাংলা পাকিস্তানে চলে যাওয়ার কথা না? ব্রিটিশ কলোনিয়াল যে ডিভিশনের যে প্ল্যান হচ্ছে, সেখান থেকে ইন্ডিয়ান কংগ্রেসের নেতারা বের করলো যে না, আমরা এই দুইটা প্রভিন্সকে ভাগ করে ফেলব, পুরোটা দিব না। ওই দিক থেকে দেখেন আপনার মাউন্ট ব্যাটেনকে দিয়ে, ভাইসরয়কে দিয়ে বেঙ্গল ভাগ করাইলো এইদিকে, আর ওইদিকে হচ্ছে পাঞ্জাব ভাগ করাইলো। করেছে কারা? কংগ্রেসের নেতারা। কিন্তু দেখবেন পাকিস্তান সৃষ্টি, ভারতের বিভক্তি, পার্টিশন, বাংলা বিভক্তি, এর প্রত্যেকটা দায় দেওয়ার প্রশ্ন যখন আসে, তখন দেখবেন দায় দেয় জিন্নাকে, মুসলিম লীগকে। সবসময় দেখবেন জিন্না এবং মুসলিম লীগকে একটা ভিলেন ফিগার হিসেবে তৈরি করেছে। এবং তৈরি করার মধ্য দিয়ে যেটা করেছে যে ইতিহাসের তারা একটা ডাইলিউশন করছে। এবং কি আয়রনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিন্নার নামে একটা হল ছিল, এই হলের নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের প্রগতিশীলরা, কারণ সে নাকি বাংলাদেশের এই বিভক্তির জন্য দায়ী। মানে হিস্টোরিক্যালি যে জাতিসত্তা না হয়ে ওঠার যে কারণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ৭১কে তাহলে আমরা কীভাবে পাঠ করব? ৭১কে পাঠ করবার কিছু ডায়লেমা আছে। ৭১কে পাঠ করবার একটা বড় ডায়লেমার যারা হচ্ছে যে যেই জনগোষ্ঠী পাকিস্তান তৈরি করেছে, পাকিস্তান, আজকের যে পাকিস্তান রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা কিন্তু আজকের পাকিস্তানিরা তৈরি করে নাই, এইটা বাঙালিদের বাপমারা তৈরি করছে, আমাদের দাদারা তৈরি করছে পাকিস্তান রাষ্ট্র। আজকের পাকিস্তানিরা পাকিস্তান রাষ্ট্র তৈরি করে নাই। তাহলে আমরা বাঙালিরা, আমার দাদারা একটা পাকিস্তান রাষ্ট্র তৈরি করেছে, আমার দাদাদের জন্য সেই রাষ্ট্র থেকে বের হয়ে আসাটা তো চ্যালেঞ্জিং ছিল, যে আমি কেন এই রাষ্ট্র তৈরি করে এই রাষ্ট্র থেকে আবার বের হয়ে আসবো, কারণ আমি তো মুসলমান। কিন্তু পাকিস্তান আমলে যেটা হয়েছে, ভাষার দ্বন্দ্বে নতুন করে একটা পরিচয় সংকট তৈরি করা হয়েছে, যে আমরা কি আসলে বাঙালি না আসলে মুসলমান, কোনটা আগে, দুইটা কি একসাথে ধারণ করা যায় কিনা। এই যে একটা কৃত্রিমভাবে আরোপিত সংকট তৈরি করে যেটা হয়েছে, যে আমাদের একটা নতুন লড়াইয়ের পথ এক্সপোজ করতে হয়েছে। এবং সে এক্সপোজারের মধ্য দিয়ে যেটা হয়েছে, ৭১-এর মুক্তির লড়াইটা হয়েছে। এবং এই ৭১-এর লড়াইটাকে যারা মুসলিম আইডেন্টিটি ধারণ করেছিলেন, তারা মেনে নিতে দ্বিধান্বিত ছিলেন, কারণ এই দুইটা পরিচয়কে একত্রিত করতে পারে নাই। তাহলে এখন আমাদের জেনারেশনের জায়গাটা কোথায় দেখেন, এবং এই আলোচনাটা নতুন প্রজন্মের মধ্যেও আছে, যে আমরা কি বাঙালি, আমরা কি মুসলমান, আমরা কি শুধু হিন্দু, আমরা কি বাংলাদেশি, আমরা আসলে কি, এই পরিচয় সংকটটা তৈরি করছে। এবং এই পরিচয় সংকটের মধ্য দিয়ে যেটা হচ্ছে, যে আমার একটা ইউনিক জাতিসত্তার ক্যারেক্টারিস্টিক্স তৈরি হচ্ছে না। সবার প্রচণ্ড গরম লাগতেছে, আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি কারেন্ট আসে তারপরে কিউএনএতে চলে যাবো, যদি আপনাদের প্রশ্ন থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।